প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি আজকের ধারাবাহিক মালিনী বিলের আখ্যান থেকে অংশ বিশেষ পাঠ। বরাক উপত্যকার জনপদ গড়া তথ্য সমৃদ্ধ উপন্যাস মালিনী বিলের আখ্যান। মালিনী বিলের আখ্যান দৈনিক প্রান্তজ্যোতিতে 2 বছর অধিক সময় প্রকাশিত হয়েছিল এবং পরবর্তীতে নতুন দিগন্ত প্রকাশনী 2021 ইংরেজিতে গ্রন্থিত আকারে প্রকাশ করেছে। আসাম বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে বিশিষ্ট গবেষক ইয়াসমিন নিয়ার আশুতোষ দাসের গল্পে সমাজ বাস্তবতা নামে গবেষণা করেছেন। তার গবেষণার মূল শিকড় ছিল মালিনী বিলের আখ্যানের চরিত্রগুলো, উপন্যাসের চরিত্রগুলো। অনেক গবেষক, পাঠক এই উপন্যাসটি চেয়েছেন, কিন্তু আমাদের কাছে অফিস কপি ছাড়া অন্য কোনো কপি নেই। তাই দর্শকরা মালিনী বিলের আখ্যান সম্প্রচারিত আমাদের ভিডিও থেকে তথ্য সংগ্রহ করতে পারবেন, তারা উপন্যাসের আঙ্গিক সংগ্রহ করতে পারবেন। মালিনী বিলের আখ্যান উপন্যাস পাঠ করার পাক মুহূর্তে অল্প কিছু কথা বলে নিচ্ছি, কারণ অনেক দর্শক নতুন সাবস্ক্রাইব হয়েছেন। মালিনী বিলের আখ্যানের উপন্যাসটি বরাক উপত্যকার জনপদ গড়ার কাহিনী। বরাক উপত্যকার কাছে রাজ পরিবারের উত্থান পতনের ভেতর দিয়ে উপন্যাসকে এগিয়ে নিয়ে গেছি। অনেক চরিত্র রয়েছে। বরাক উপত্যকার প্রথম পুঁথি লেখক কবি পুরোহিত ভূপেন্দ্র বাচস্পতি, যাকে কেন্দ্র করেই বরাক উপত্যকার সাহিত্য সংস্কৃতি আন্দোলন গড়ে উঠেছে, সাহিত্য সংস্কৃতি চর্চা বিকাশ ঘটেছে। তাই এই উপন্যাসের অন্যতম প্রধান চরিত্র কবি ভূপেন্দ্র বাচস্পতি। তিনি কাজের রাজ পরিবারের সঙ্গে আষ্টপীঠে জড়িয়ে ছিলেন এবং তার হিতার্থে অনেক কিছু করে গেছেন, কিন্তু পরবর্তী সময়ে তার উপর অনেক অপমান, উপেক্ষা, লাঞ্ছনা সহ্য করতে হয়। তিনি বাধ্য হয়ে অন্তর্ধান হয়ে গিয়েছিলেন। রণচণ্ডী দেবীর নির্দেশেই তার সেই অলৌকিক গল্প গাথা উপন্যাসে রয়েছে, পর্বে পর্বে রয়েছে। এই অঞ্চলের মিথ, এই অঞ্চলের লোকগাথা, সংস্কৃতি, অনেক কিছু এই উপন্যাসের ভেতর রয়েছেন। তাই আপনারা শেষ পর্যন্ত দেখুন। কাছে রাজা সুদর্প নারায়ণ, রাজমাতা চন্দ্রবা দেবী, কমলা দেবী, বিদ্রোহী মৃন্ময় শঙ্কর, গদাই ইত্যাদি নানান চরিত্র রয়েছে। আজকের পর্ব অত্যন্ত লোমহর্ষক পর্ব। এই পর্বে মালিনী ও সুরেশ্বরের বিচার পর্ব। মালিনীকে শিরশ্ছেদ করা হয়, সুরেশ্বরকে জীবন্ত কবর দেওয়া হয়। এই বিভৎস ঘটনা বিবৃত রয়েছে এই পর্বে। শেষ পর্যন্ত দেখুন। আগামী পর্বে আমাদের শেষ পর্ব। তাহলে উপন্যাস পাঠ শুরু করা যাক। চিৎকার করে কাঁদছে কামিনী, রাজমাতা, আপনি আমাদের প্রতি এত নির্দয় হলেন কেন? মহেশমালী নির্বাক পাথর মতো হয়ে রয়েছে। মালিনী বলছে, মা, তোমরা কেউ দুঃখ করো না, এ আমার ভবিতব্য। জাতের দ্বিধা ভাঙতে আমাকে এই শাস্তি পেতেই হবে। শেষর সে কাজী বলল, তুমি সবার কাছে ক্ষমা ভিক্ষা চাইলে, ভুল স্বীকার করলে আমরা তোমার বিচার নিয়ে আবার চিন্তা করতে পারি। শেষে বলো, ঠাকুরকর্তা বলেছেন কখনো সত্যের অপলাপ করবে না, যা সত্যি তাই বললাম। এতে যদি বিচারের নিষ্ঠুর দণ্ড ভাগ্যে নেমে আসে, আসুক। কুলগুরু হাসতে লাগলো। দ্বার রক্ষী মালিনীকে ধরে নিয়ে যাচ্ছে। প্রজা অমাত্য মন্ত্রিসভায় একটি বাক্যে বলছেন, রাজমাতা একই করলেন,
আবার চতুর্দিকে গুর্জন উঠতে লাগলো। হেমবসর গর্জে বলল, চুপ করুন, একই দেখছি বিদ্রোহের পদধ্বনি। আমি কোন বিদ্রোহকে প্রশ্রয় দেব না। মালিনীকে ধরে নিয়ে গেছে জল্লাদ। কিছুক্ষণ পর তাকে শিরচ্ছেদ করেছে, বাঁশি দিয়েছে বড়বক্র তথা বরাক নদীর জলে। বরাক নদী রক্তে লাল হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রধান গুপ্তচর বিনয়েন্দ্র রণচণ্ডীকে ডাকতে লাগলো, দেবী আমাদের রক্ষা করুন। মালিনীকে ধরে নিয়ে গেছে জল্লাদ। কিছুক্ষণ পর তাকে শিরচ্ছেদ করেছে, বাঁশি দিয়েছে বড়বক্র তথা বরাক নদীর জলে। বরাক নদী রক্তে লাল হয়ে উঠেছে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে প্রধান গুপ্তচর বীরেন্দ্র রণচণ্ডীকে ডাকতে লাগলো, দেবী আমাদের রক্ষা করো। প্রধান সেনাপতি বিপ্রধন্য কাছারি বলল, রাজমাতা একই করলেন আপনি? হাসতে হাসতে নাচে যেন কুলগুরু ও তার স্তাবকরা। হাসতে হাসতে নাচে যেন কুলগুরু ও তার স্তাবকরা। হঠাৎ কুলগুরু চিৎকার করে মাটিতে পড়ে গিয়েছে। তার সারা শরীরে পক্ষাঘাতে অচল হয়ে যাচ্ছে, যেন গঙ্গাচ্ছে কুলগুরু। রণচণ্ডীর অভিশাপে এইরূপ হয়েছে লোকে বলা বলি করতে লাগলো। দেখতে দেখতে আবার আকাশে মেঘ গর্জন করতে লাগলো। ভয়ঙ্কর ঝড়ে উতাল পাতাল হয়ে কেঁপে উঠল পৃথিবী। বড়বক্র তথা বরাক ফোনা তুলে সবাইকে যেন তাড়াতে তাড়াতে অন্যদিকে মুখ নিচ্ছে। তার কাছে এসে সুরেশ্বরের জীবন্ত কবরে মৃত যদি জলে ঝাপড়ে বরাক নদীর স্রোত টেনে নিয়েছে। মালিনী খন্ড খন্ড দেহটিও তার পাশে ভাসতে ভাসতে শিলাবতী ঘাটের কাছে হঠাৎ আটকে পড়েছে। মালিনী সুরেশ্বরের দেহ বড়বক্র তথা বরাক ফোনা তুলে সবাইকে যেন তাড়াতে তাড়াতে অন্যদিকে মুখ নিচ্ছে। তার কাছে এসে সুরেশ্বরের জীবন্ত কবরে অর্ধমৃত দেহটি জলের ঝাপটায় বরাক নদীর স্রোত টেনে নিয়েছে। মালিনীর খন্ড দেহটিও তার পাশে ভাসতে ভাসতে শিলাবতীর ঘাটের কাছে হঠাৎ আটকে পড়েছে। মালিনী ও সুরেশ্বরের দেহ সেখানে ছিল রাজবাড়ির শ্মশান ঘাট। আর তখনই অলৌকিক আগুনে মালিনী ও সুরেশ্বরের দেহ জলে দাহ হচ্ছে। বরাক তথা বড়বক্র নদীটি তখন ছাইবর্ষ নিয়ে আবার এক যাত্রা দিয়ে চলো অনন্ত অসীমের পথে। কাছে রাজ্যের মন্ত্রিমণ্ডল, আমলা, অভিজাত শ্রেণী, প্রজা, সাধারণ বণিক, মাঝি মালারা সবাই একই অলৌকিক দৃশ্য দেখে ভয় পেয়ে কেবল রণচণ্ডী দেবীকে ডাকতে লাগলো। কেউ বা স্টপ করতে বসে পড়ল। দূরে রণচণ্ডী দেবীর মন্দিরটা একটু হেলে পড়েছে। রাজমাতা চন্দ্রবাবা দেবী দৌড়ে এসে মন্দিরে মাথা ঠুকে রণচণ্ডীকে ডাকছেন আর ক্ষমা ভিক্ষা চাইছেন। কাজী জলের ঝাপটায় বরাক নদী গর্ভে বিলীন হয়েছে। কুলগুরু পক্ষাঘাতে গঙ্গাচ্ছে। নগরপাল পাথর চাপা পড়ে মরেছে। সবাই বয়ে ডাকছে, দেবী রক্ষা করো, আমাদের ভুল মার্জনা করো, ক্ষমা করো। কাতারবাসীকে বরাক তথা বড়বক্র নদী তার রণচণ্ডী সবাই ভক্ত মালিনী শ্রেষ্ঠকে বাসে নিয়ে কোথায় যেন চলে যাচ্ছে। মালিনী বিলি রাখান আগামী পর্বই শেষ পর্ব। আপনারা শেষ পর্যন্ত দেখবেন। অত্যন্ত রোমাঞ্চকর ঘটনাবলী রয়েছে। প্রতি পর্বে ইতিহাস প্রমাণীয় ইতিহাস রয়েছে এবং বরাক উপত্যকার কিংবদন্তিকে নিয়ে এই উপন্যাসটি লেখা। কারণ মালিনী শব্দ অনেক লেখকরা ব্যবহার করেছেন, তবুও আমি মালিনী শব্দটা ব্যবহার করেছি কারণ এটা কিংবদন্তি। বরাক উপত্যকার গ্রামেগঞ্জে এই ঘটনার কথা আজও শোনা যায়। তাহলে আজ এই পর্যন্তই। কবিতা উৎসব এরই কিছু অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনা খামতি থাকা সত্ত্বেও কেবলমাত্র বিষয় বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য দেশে বিদেশের হাজার হাজার দর্শকের অনুষ্ঠানটি দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। আমাদের চ্যানেল কবিতা চ্যানেল, তবু আমরা গবেষণামূলক অনুষ্ঠান পরিবেশন করে থাকি। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।